বন্ধুরা আজকে আপনাদের জন্য সোলো লেভেলিং এর এপিসোড 2 নিয়ে এসেছি। এপিসোড 1 এর শেষে আমরা দেখেছিলাম জিংউ নিজের এক্সপেরিয়েন্স আর ইনস্টিংক্ট থেকে বুঝতে পারে যে বড় মূর্তিটা তাদের উপরে অ্যাটাক করতে চলেছে, তাই সে ইনস্ট্যান্টলি সবাইকে বসে যেতে বলে। যারা তার চিৎকার শুনে বসে যায় তারা বেঁচে যায়, আর বাকিরা বড় মূর্তিটার লেজার বিমের হামলায় পুড়ে ছাই হয়ে যায়। এই মারাত্মক অবস্থা দেখে জোহি অনেক প্যানিক হয়ে পড়ে, আর জিংও ভাবতে শুরু করে যে তারা সবাই হয়তো সেখানে মরতে চলেছে। তো এবার এই এপিসোডের শুরুতে আমরা দেখি সবাই ভাবতে থাকে যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। মিস্টার সং জিংউর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে বাঁচানোর জন্য। লেজার বিমের হামলায় মিস্টার সং তার একটা হাত হারায়। সে জহির থেকে হেল্প চাইতে পারে না, কারণ জহি একটুতেই অনেক প্যানিক হয়ে যায়। এই কারণেই জহি বি র্যাঙ্কের হিলার হওয়া সত্ত্বেও ই র্যাঙ্কের হান্টিং এ এসেছে। তো জিংউ মিস্টার সং এর হাতকে বেঁধে ব্লিডিং বন্ধ করে। মিস্টার সং বলে যে সে এর আগেও বি র্যাঙ্কের টানেলে গেছে, সেখানেও কখনো কখনো এস র্যাঙ্কের চেয়েও মারাত্মক অবস্থা সে ফেস করেছে। এবার তারা এই কার্টেনান টেম্পলের নিয়মগুলোকে নিয়ে ভাবে। তখন জিংউ ধারণা করে হয়তো নিয়মে যেই দেবতার কথা বলা হচ্ছে সেটা এই বড় মূর্তিটাই হতে পারে। কার্টেনান টেম্পলের নিয়ম আর দেবতাদের অরিজিন স্টোরি নিয়ে আমি অন্য একটা ডিটেল ভিডিও শেয়ার করব। তো এবার আমাদেরকে সোলো লেভেলিং সিরিজের থিমকে দেখানো হয়, যে বর্তমান সময় থেকে 10 বছর আগে এই টানেলগুলো হঠাৎ সামনে প্রকাশ হতে শুরু করে, আর এগুলো অন্য ডাইমেনশনের সাথে পৃথিবীকে কানেক্ট করত। এদেরকে গেট বলা হতো। এই গেটগুলোর প্রকাশ শুরু হওয়ার পর থেকেই চারিদিকে সুপার ন্যাচারাল ঘটনা অনেক বেশি পরিমাণে ঘটতে থাকে, আর সেই গেট থেকে বের হয়ে আসা দানবের সাথে লড়াই করার মতো ক্যাপেবল ব্যক্তিদের হান্টার বলা হতো। এই হান্টারদের সুপার ন্যাচারাল পাওয়ার একবার জাগ্রত হওয়ার পর সে যেই লেভেল প্রাপ্ত হতো সেটা আর বদলাতো না, আর মাঝে মধ্যে এমন আনএক্সপেক্টেড সিচুয়েশন এসে যেত যেখানে হান্টারদের লেভেলের চেয়েও আপার লেভেলের দানবরা তাদের সামনে চলে আসতো। এবার আমরা শহরের সিন দেখি। সেখানে জিংউর বোন জিনা তার ফ্রেন্ডের সাথে গল্প করছিল জিংউকে নিয়ে, যে সে প্রায়ই হান্টিং থেকে আহত অবস্থায় ফেরত আসতো। এদিকে কার্টেনান টেম্পলের আরেকজন হান্টার নিজের দৌড়ানোর স্পিড নিয়ে অনেক বেশি ওভার কনফিডেন্ট হয়ে যায়। সে ভাবে যে মূর্তির লেজার বিমের থেকেও দ্রুত গতিতে দৌড়ে সে এখান থেকে বের হয়ে যেতে পারবে, কিন্তু সে দৌড় দিতেই চোখের পলকেরও কম সময়ে ছাই হয়ে যায়। এগুলো দেখে জিংউ আর মিস্টার সং বুঝে যায় যে এই বড় মূর্তিটা চাইলেই এদেরকে এক মুহূর্তেই মেরে ফেলতে পারে, তবুও সে তাদেরকে মারছে না। কিন্তু কেন, সেটা তারা এখনো বুঝে উঠতে পারছিল না। হঠাৎ জিংউর খেয়ালে আসে প্রথম কমান্ডমেন্টস ছিল দেবতাকে সম্মান করো। সে এবার হঠাৎ রিস্ক নিয়ে দাঁড়িয়ে যায়, আর যখনই মূর্তিটা লেজার বিমের অ্যাটাক করেই ফেলবে তখনই সে আবার বসে মাথা নিচু করে নেয়। এতে বড় মূর্তিটা থেমে যায়। এ থেকে তারা বুঝতে পারে যে একটা নির্দিষ্ট হাইটের নিচে নিজেকে রাখলেই তারা সেফ থাকবে। এবার জিংউ সবাইকে মূর্তির দিকে ঘুরে মাথা নুয়ে সম্মান প্রদর্শন করতে বলে। সবাই বিষয়টাকে অদ্ভুত ভাবলেও জিংউর উপর ট্রাস্ট করে বড় মূর্তিটাকে সবাই সম্মান প্রদর্শন করে। এরপর মূর্তিটা ভয়ানক রূপে হাসে। এই সময় হান্টার পার্ক এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, দেখো মূর্তিটা আর হামলা করছে না। এতে বাকিরা দাঁড়িয়ে উঠতেই মূর্তিটাও তার আসন থেকে উঠে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সবাই জিংউর দিকে তাকায় যে এবার তারা কি করবে, কিন্তু জিংউ এখনো বুঝে উঠতে পেরেছিল না যে কিভাবে তারা এমন ভয়ানক শয়তানের মতো দেখতে দেবতার প্রশংসা করবে। তখনই আরেকজন হান্টার সামনে এগিয়ে গিয়ে পৃথিবীর অন্যান্য দেবতাদের যেভাবে প্রশংসা করা হয় ঠিক তেমন ভাবেই এই মূর্তিটারও প্রশংসা করতে থাকে, কিন্তু এতে মূর্তিটা আরো ভরকে যায় আর সেই হান্টারটাকে পায়ের নিচে পিষে মেরে ফেলে। আর তারপর একের পর এক সেখানকার হান্টারদের মারতে থাকে। হান্টার পার্ক পালাতে পালাতে টেম্পলের চারিদিকে থাকা একটা নাইটের মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়, আর তখনই সেই মূর্তিটাও জীবিত হয়ে তাকে 2 টুকরো করে ফেলে। অপরদিকে জিংউ জহিকে নিয়ে দৌড়াতে থাকে আর ভাবে যে কিভাবে তারা এই পিশাচের প্রশংসা করবে। সে দেখে চারিদিকে নাইটের মূর্তিগুলো সামনে যারাই যাচ্ছে তাদেরকে সেই মূর্তিগুলো মেরে ফেলছে, কিন্তু সেখানে কিছু বাদ্যযন্ত্রওয়ালা মূর্তিও ছিল। এটা থেকে সে আইডিয়া পায় যে তাদের প্রত্যেককে এক একটা ইনস্ট্রুমেন্টওয়ালা মূর্তির সামনে যেতে হবে, আর সবাই দ্রুত একে একে সেই বাদ্যযন্ত্রওয়ালা মূর্তির সামনে যেতে থাকে। তখন সেই মূর্তিগুলো নাইটের মূর্তিদের মতো অ্যাটাক না করে বিভিন্ন মিউজিক প্লে করতে শুরু করে।
কিন্তু জিঙু আর জহির সামনে থাকা ইনস্ট্রুমেন্টসওয়ালা মূর্তিগুলো কিছুই বাজাচ্ছিল না। এতে বড় পিশাচ মূর্তিটা তাদের দিকেই আসতে থাকে। তখন জিঙু বুঝতে পারে যে হয়তো দুইজন এক জায়গায় থাকায় মূর্তিটা অ্যাক্টিভ হচ্ছে না। তাই সে জহিকে সেখানেই অপেক্ষা করতে বলে আর নিজে দৌড়ে আরেকটা মূর্তির কাছে যেতে থাকে। কিন্তু পেছন থেকে বড় মূর্তির পায়ের থাবায় জিঙু ছিটকে আরেকটা নাইটের মূর্তির সামনে গিয়ে পড়ে যায় আর সেই নাইটের মূর্তিও তার উপরে অ্যাটাক করে। এতে তার একটা পা কাটা পড়ে। তবুও সে কোনো মতে কষ্ট করে শেষ বাদ্যযন্ত্রওয়ালা মূর্তির সামনে পৌঁছায়। যখন সব ইনস্ট্রুমেন্টসওয়ালা মূর্তিগুলো মিউজিক প্লে করতে শুরু করে তখন বড় মূর্তিটা তাদেরকে না মেরে আবার নিজের আসনে গিয়ে বসে পড়ে। এরপর জহি জিঙুর কাছে এসে তাকে হিল করার চেষ্টা করে, কিন্তু জিঙুর এবারের আঘাতটা অনেক মারাত্মক হওয়ায় তাকে হিল করতে গিয়ে জহি নিজেই আরো উইক হয়ে পড়ে। এই পর্যায়ে অন্যান্য হান্টাররা সবাই একে অপরকে ব্লেম করতে শুরু করে। জিঙু এই করুণ অবস্থাতেও ভাবছিল যে এখনো তো আরেকটা কমান্ডমেন্টস বাকি আছে। আর তখনই বড় মূর্তিটার ইশারায় সামনে একটা অল্টার প্রকাশ পায়। সবাই বুঝে যায় যে এখন কাউকে না কাউকেই নিজের বলি দিয়ে দেবতার প্রতি নিজের আস্থার প্রমাণ দিতে হবে। তখন মিস্টার কিম মিস্টার সংকে লিডার হওয়ার জন্য বাকিদের হয়ে নিজেকে বলি দিতে ফোর্স করে। জিঙু দেখে যে এই পরিস্থিতির শিকার হওয়াতে মিস্টার সং এর একারই শুধু দোষ ছিল না, সবার সম্মতিতেই এখানে আসা হয়েছিল। এরই মাঝে মিস্টার সং অল্টারের কাছে পৌঁছে যায়। এতে একটা রেডিশ ফ্লেম জ্বলে ওঠে। তখন সে জিঙুকে জিজ্ঞেস করে এখন কি করা যেতে পারে। স্যাক্রিফাইসের সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা বোঝার জন্য জিঙু দুইজন হান্টারের হেল্প নিয়ে অল্টারের কাছে যায়। আর তারা সেখানে যেতেই অল্টারের ভেতরে 4 জন হওয়ায় 4টা রেডিশ ফ্লেম জ্বলে ওঠে। তখন মিস্টার সংকে জিঙু জিজ্ঞেস করে যে তারা যদি এখানে অপেক্ষা করে তবে তাদের কি কেউ বাঁচাতে আসবে। তখন তিনি বলেন যে এই গেট শুধু পরবর্তী 7 দিন খোলা থাকবে, কিন্তু কেউ তাদেরকে রেস্কিউ করতে আসার আগেই এই নাইটদের মূর্তিরাই তাদেরকে শেষ করে ফেলবে। জিঙু ভাবে যে গেট যদি 7 দিনের মধ্যে কমপ্লিট না করা হয় তবে সেই ডানজিয়নগুলোর ভেতরে থাকা দানবরা সেখান থেকে বাইরে বের হয়ে আসতে শুরু করে দেয়। তাই তারা যদি এখানে হেরে যায় তবে এই মারাত্মক মূর্তিগুলোর বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে আমরা জিঙুর বোনকে দেখতে পাই। সে মেডিকেলে গিয়ে তার কোমায় থাকা মায়ের পাশে বসে বিভিন্ন গল্প শোনায়। এদিকে জিঙু চিন্তা ভাবনা করে আর জহি এবং মিস্টার কিমকেও রিচুয়ালের সার্কেলের ভেতরে আসতে বলে, কারণ এতেই সবগুলো ফ্লেম জ্বলে উঠবে আর তারা পরের লেভেলে যেতে পারবে। এবার যখন তারাও ভেতরে আসে তখন বাকি রেডিশ ফ্লেমগুলো জ্বলে ওঠার পাশাপাশি আরেক অরবিটে ব্লু ফ্লেম জ্বলে ওঠে আর টেম্পল থেকে বের হওয়ার দরজাটা পুরোপুরি খুলে যায়। এখন সবাই ভাবনায় পড়ে যায় যে তারা কি বের হতে পারবে নাকি এটাও কোনো ট্র্যাপ। এদিকে নাইটদের মূর্তিগুলো তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার জিঙু খেয়াল করে যে তারা প্রতিবার চোখ বন্ধ করলেই মূর্তিগুলো আরো কাছে আসতে থাকছে আর চোখ খোলা রাখলেই থেমে যাচ্ছে। কিন্তু এভাবে কতক্ষণ? তাদের সাথে বাকি থাকা আরেকটা হান্টারের মেয়ে এসব সহ্য করতে না পেরে দৌড়ে বের হয়ে যায়। এতে একটা রেডিশ ফ্লেম নিভে যায় এবং দরজা সামান্য একটু বন্ধ হয়ে যায়। জিঙু এই পাজলটা সলভ করার জন্য অনেক চেষ্টা করতে থাকে। সে ভাবে 3rd কমান্ডমেন্টস ছিল দেবতার প্রতি নিজের আস্থাকে প্রমাণ করা, আর এটা মনে হয় সে বুঝে যায় যে এখান থেকে বের হওয়াটা নিশ্চয়ই কোনো একটা ফাঁদ হতে পারে। এরই মাঝে আরেকটা হান্টারও জিঙুকে সেখানে ফেলে দৌড়ে বের হয়ে যায়, কিন্তু জিঙু তাকে নিষেধ করে আর বুঝায় যে নীল ফ্লেমটা টাইমার, তাদেরকে নীল ফ্লেম শেষ হওয়া অবধি সৈন্য মূর্তিগুলোর দিকে দেখতে হবে আর নীল ফ্লেম শেষ হওয়ার পরই তারা সেখান থেকে বের হতে পারবে। কিন্তু তা সত্ত্বেও মিস্টার কিম রিস্ক নিয়ে দৌড়ে বের হয়ে যায়। এমন পরিস্থিতিতে জিঙু প্রায় হতাশ হয়ে গেছিল। তখন মিস্টার সং বলে যে সে এখানেই থাকছে, জহি আর জিঙু যেন বের হয়ে যায়, কারণ দরজাকে খোলা রাখতে একজন ব্যক্তিকে এখানেই থাকতে হবে। জহি এতে রাজিও হয়ে যায়, কিন্তু সেই সময়ে হঠাৎ তার পা অবশ হয়ে যায়, কারণ সে জিঙুকে হিল করতে গিয়ে অতিরিক্ত মানা এনার্জি ইউজ করে ফেলেছিল। ফলে সে নিজেই উইক হয়ে যায়। এমন অবস্থা দেখে জিঙু নিজেই সেখানে থাকতে চায় আর মিস্টার সংকে বলে যে সে যাতে জহিকে ক্যারি করে নিয়ে যায়। এরপর জিঙু জহিকে তার আর্ন করা এসেন্স স্টোনটাও দিয়ে দেয় আর বলে যে সে যদি বেঁচে থাকে তবে পরে তার থেকে সেটা কালেক্ট করে নিবে। জহি জিঙুকে সেখানে ছেড়ে যেতে চায় না, কিন্তু হাতে আর বেশি সময় ছিল না। তাই মিস্টার সং জহিকে একটু আঘাত করে অজ্ঞান করে দেয় আর নিজের কাঁধে তুলে নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়।
এবার একা থাকা জিঙ্গোর উপরে সেখানকার সবগুলো নাইট মূর্তি বেপরোয়াভাবে স্ট্রাইক করতেই থাকে। এতে একে একে তার শরীরের অঙ্গগুলো কেটে যেতে থাকে, আর সে তখনই তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল। সে মনে মনে নানা রকম অভিযোগ করতে থাকে, আর নাইট মূর্তিরা তাকে মারতে মারতে অল্টারের ওপরে ফেলে দেয়। কিন্তু জিঙ্গু তখনও বেঁচে থাকে। এরই মাঝে ব্লু ফ্লেমগুলো সময় শেষ হওয়ায় নিভে যায়। জিঙ্গু মরার আগে মনে মনে আরেকটা সুযোগ চাইতে থাকে, আর যখনই নাইট মূর্তিগুলো তাকে ফাইনাল স্ট্রাইক করে শেষ করে ফেলবে, তার ঠিক আগ মুহূর্তেই তার চোখের সামনে একটা গেমের মতো নোটিফিকেশন ভেসে ওঠে। তাতে লেখা থাকে যে সে একটা কোয়েস্ট কমপ্লিট করেছে, আর সে অজানা কোনো বিষয়ের প্লেয়ার হওয়ার কোয়ালিফিকেশন পেয়ে গেছে। সে যদি এখনই এই সুযোগটা অ্যাকসেপ্ট না করে, তবে এক পলকেই তার হার্ট থেমে যাবে আর জিঙ্গু মারা যাবে। তখন জিঙ্গু ইয়েস বাটনে ক্লিক করে, আর এখানেই এই এপিসোডটার এন্ডিং হয়। তো বন্ধুরা, এখনো আপনারা ভিডিওটিকে লাইক না করে থাকলে লাইক করে দিন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। পরবর্তী এপিসোডের লিঙ্কগুলো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর আমি কমেন্টসেও পিন করে দিব। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।